বীর শহীদদের সত্যি স্যালুট জানাতে হয়। ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং সবথেকে বড় বিষয় যে সেই সময় তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর কোনো দিকে কোনো কিছু না ভেবে যে অ্যাকশনের কথা বলেছিলেন, যেই অ্যাকশনের পরই কার্যত পর্যদস্ত হতে হয় এই পাকিস্তানি সেনাদের, মাথা ঝোঁকাতে হয় ভারতের কাছে। বিশাখার সঙ্গে দেখে নিই সেই সময়ের ইতিহাস। ১৯৭১ সাল, তখন বাংলাদেশ তখনও পর্যন্ত তৈরি হয়নি। পূর্ব পাকিস্তান নামে আমরা তাকে জানতাম। এই ভূখণ্ড ভারতের ঠিক পাশেই, যেভাবে সেখানে একের পর এক দিন সেখানে মানুষকে ধরে ধরে তাদেরকে যেভাবে খুন করা হচ্ছিল, গণহত্যা করা হচ্ছিল, তারপর আর ভারত থেমে থাকতে পারেনি, চুপ করে থাকতে পারেনি। ২৫শে মার্চ পূর্ব পাকিস্তানে গণহত্যা করা হয় পশ্চিম পাকিস্তান বাহিনীর তরফ থেকে। সেই গণসংহার, যেভাবে সংহার করা হয়, তার বিরোধিতার সময় এসে গিয়েছিল। তখন বঙ্গবন্ধু জেলে রয়েছেন। ভারতের সাহায্য চাইতে ৩০শে মার্চ সীমান্ত পেরোন তৎকালীন আওয়ামী লীগের সম্পাদক বিএসএফের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দিল্লি পৌঁছে দেখা করেন ইন্দিরা গান্ধীর সঙ্গে। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকের মধ্যেই ইন্দিরা গান্ধী ডাকেন কাকে না, সেই সময় যিনি সেনা প্রধান ছিলেন স্যাম মানেকশ, তাঁকে ডাকেন। পাকিস্তান সেনাবাহিনী নির্বিচারে পূর্ব পাকিস্তানের মানুষকে গুলি করছে, খুন করছে, কতল করছে, বাড়িঘর লুট করছে, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, একের পর এক সম্পত্তি হানি হচ্ছে, একের পর এক মহিলাদের ধর্ষণ করে খুন করা হচ্ছে, বয়সও দেখা হচ্ছে না। ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে উদ্বাস্তুদের আগমন শুরু হয়েছে। একসঙ্গে প্রচুর মানুষ এক রাতে এক কাপড়ে চলে আসছেন, এরকম প্রত্যেক দিন দেখা যাচ্ছে। স্যাম মানেকশ কি কিছু করতে পারেন, জিজ্ঞেস করেছিলেন ইন্দিরা গান্ধী। এপ্রিল থেকেই ইন্দিরার নির্দেশে মানেকশর তত্ত্বাবধানে শুরু হয় সেনা প্রশিক্ষণ। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত চলে প্রশিক্ষণ। ডিসেম্বরেই ভারতের প্রবল পরাক্রমে চুরমার হয়ে গিয়েছিল পাক সেনা। পাকিস্তানের হারের পেছনে যেমন ছিল স্যাম মানেকশর ক্ষুরোধার ব্লুপ্রিন্ট, সেই সঙ্গে অবশ্যই ছিল যারা মুক্তিযোদ্ধা সব হারিয়েছে, তারা শুধু একটা কথাই বলেছিল, সব হারিয়েছি, বাংলাদেশ, নিজের দেশকে হারাবো না, নিজের দেশ, নিজের ভিটে মাটি সব কিছু নিয়ে বাঁচতে হবে আর বলতে হবে জয় বাংলা। যেমনটা বলছিলাম আপনাদের, আজকের দিন আমরা ভুলতে দিইনি, আমরা ভুলতে দেব না। ইতিহাস বদলানো সহজ নয়, ইতিহাস বদলানো যায় না। মোহাম্মদ ইউনূসের সরকার যেটা চেষ্টা করে যাচ্ছেন, যে চেষ্টা তিনি করছেন, সেটা যে ব্যর্থ হবে সেটা কার্যত একটা কিন্তু তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। একবার আপনাদেরকে দেখাই এই ইতিহাসটা, একবার দেখুন। মাতৃভাষার জন্য প্রাণপণ যে লড়াই, সে লড়াইটা দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবি জানানো হয়, সেই দাবিকে সামনে রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণপণ আন্দোলন। সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবি, সরকারি কাজের ক্ষেত্রেও এই দাবিকেই তারা সামনে রেখেছিলেন। এবং আর কি কি আসছে, একটার পর একটা যে লড়াই। ঢাকায়, এরপরেই ঢাকায় জিন্নার একটি সভা হয়। এই সভা থেকে একটা বিতর্কের সৃষ্টি হয়। কেননা রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দুর প্রচার করেন জিন্না। এরপরেই আমরা দেখতে পেয়েছিলাম সেখানে একটা ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু লক্ষ্য করা যায়। রাষ্ট্রীয় ভাষা হিসেবে যখন উর্দুর প্রচার করলেন জিন্না, ঠিক তখনই জিন্নার এই বক্তব্যের পর ব্যাপক একটা ক্ষোভ দেখা দেয়। ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন তারা। জিন্নার এই বক্তব্যের বিরুদ্ধেই কিন্তু তাদের এই ক্ষোভটা ছিল। পূর্ব পাকিস্তান থেকে বাংলাকে বাদ, একটা একটা করে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সরকারি ভাষা হিসেবে উর্দু, ইংরেজির ব্যবহার ভালো করে দেখুন। পূর্ব পাকিস্তানে বাংলাকে স্বীকৃতির দাবি, সেই দাবিও জানানো হয়েছিল, প্রাণপণ লড়াইও চলছিল। পূর্ব পাকিস্তানে বাংলাকে স্বীকৃতির দাবি, মাতৃভাষা হিসেবে বাংলার জন্য লড়াই, যে লড়াই আজও মনে রেখেছে পুরো বিশ্ববাসী। মাতৃভাষা হিসেবে বাংলাকে, বাংলার জন্য এই লড়াইটা। ঢাকায় শুরু হয়েছিল ধর্মঘট, ঐতিহাসিক সেই সময়, ইতিহাস তো ভোলানো যায় না। ধর্মঘট প্রতিহত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, চেষ্টা চালানো হয়েছিল আন্দোলনটাকে পিছিয়ে ফেলার, এবং আন্দোলনকারীদের নির্বিচারে গুলি চালানো হয়। একটা ভাষাকে স্বীকৃতির জন্য এতগুলো প্রাণের বলি, এতগুলো প্রাণ চলে যাওয়া, ইতিহাসে লেখা থাকবেই। ইতিহাস সত্যি বদলানো যায় না। শহীদ হন সালাম, রফিক, বরকত,
জব্বর। একজন একজন করে শহীদদের নাম তুলে ধরছি, যারা এই বাংলা ভাষাকে স্বীকৃতির জন্য নিজের প্রাণ বিসর্জন করেছেন। আইনসভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি, বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, প্রাণপণ লড়াই, বাংলাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি, বাংলাকে অবশেষে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি এবং 6 দফা দাবি পেশ বঙ্গবন্ধুর, শেখ মুজিবের। পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি, একটার পর একটা যে বিষয়গুলো উঠে এসেছিল সেই সময় সেগুলো তুলে ধরছি। স্বাধীন বাংলাদেশের দাবিও জানানো হয়েছিল। প্রাণপণ লড়াই, অদম্য জেদ, ঢাকার রেসকোর্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। পূর্ব পাকিস্তানে গণহত্যা, একটার পর একটা আপনাদেরকে জানাচ্ছি পরপর। বাঙালিদের গণহত্যা পাকিস্তান বাহিনীর, একটা লজ্জা, সে লজ্জা আজও ভোলেনি গোটা বিশ্ব। স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর, একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক কিভাবে একটা প্রাণপণ লড়াই চলেছিল। এবং সবথেকে বড় বিষয়, বাংলাদেশের যখন স্মৃতিচারণা আমরা করছি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করছি, সেই সময় কোথাও না কোথাও গিয়ে যুক্ত হয়েই যায় ভারতের নাম। কারণ সেই সময় যদি ভারত না থাকতো তাহলে কি এই যুদ্ধে জয় আসতো, পরাস্ত হতো পাকিস্তানি সেনা? কোনোভাবে কি সেই সময় স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে পারতো বাংলাদেশ? যে কারণে আজও ভারতে এবং আমাদের এই শহর কলকাতায় বিজয় দিবস পালন করা হচ্ছে সাড়ম্বরে। ফোর্ট উইলিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে আমার অপর সহকর্মী বিশাখাও। বিশাখার কাছ থেকে এই মুহূর্তে সকালের ছবিটা একটু দেখি। ফোর্ট উইলিয়াম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে বিশাখা। তনয় এবং মধুকল্পিতা, তোমাদের দুজনকেই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং প্রত্যেক ভারতীয় হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে, বিশেষ করে এই 53তম বিজয় দিবসে এসে দাঁড়িয়ে যখন ফোর্ট উইলিয়ামে এসেছি, ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয়ে আমরা এসেছি, সেখানে প্রত্যেক বছরের মতো এই 16ই ডিসেম্বর নির্দিষ্ট করে কিছু কর্মসূচি থাকে। এবারেও রয়েছে কিছু উদযাপন, শ্রদ্ধার্ঘ্য সবকিছুই থাকে, কিন্তু এবারে একটু হলেও আলাদা। কারণ প্রতিবেশী রাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে উদ্ভূত হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, অশান্তির যে আবহ তৈরি হয়েছে, সেই আবহ থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই সারেন্ডারের ডাকার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বা যে আত্মসমর্পণ, যেখানে পাকিস্তানের আর্মির যে এ.কে নিয়াজি, জেনারেল এ.কে নিয়াজি, তিনি আত্মসমর্পণ করছেন ভারতীয় সেনার, যিনি সেই মুহূর্তে বাংলাদেশের যে বাহিনী ছিল তার তরফ থেকে ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। তাঁদের সেই সময়ের যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে ইতিহাসের একটা লজ্জার ছবি হিসেবে জানানো হয়, এবং সেই দিক থেকে পাকিস্তানের জন্য লজ্জা। এবং সেই সঙ্গে বাংলাদেশ, যারা এতদিন ধরে এই সময় দাঁড়িয়ে বলে আসে তারা নাকি স্বাধীনতা প্রাপ্ত হলেও স্বাধীনতা ছিনিয়ে আনছে এই 2024-এ, তাদেরকে এই ছবিটা দেখিয়ে বোধহয় বলার সময় এসে গিয়েছে, তাহলে এটা কি ছিল যেখানে এত এত মুক্তিযোদ্ধারা, বাংলাদেশিরা গণহত্যা, একের পর এক গণহত্যা খান সেনারা করে গিয়েছে, আর তারপরেও তারা আজকের দিনে দাঁড়িয়ে সেই পাকিস্তানেরই হাত ধরছে। কিন্তু বাংলাদেশ ইতিহাস ভোলাতে চাইলেও ভারত ইতিহাস ভোলেনি, ভারত ইতিহাস ভুলতে দেবে না। সেই কারণে সেই মুক্তিযোদ্ধাদের আজকের দিনে দাঁড়িয়েও ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে, এবং সেই জন্যই এই আয়োজন। আমি একটু ঘুরিয়ে দেখানোর জন্য বলবো, আমার সঙ্গে যিনি রয়েছেন ভিডিও জার্নালিস্ট মেরাজ আলী, তাকে বলবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই কর্মসূচির যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারে আমরা জানি যে যেখানে বারবার যেটা বলছি যে অশান্তি পরিবেশ বাংলাদেশে, তার মধ্যে থেকেও 9 জন মুক্তিযোদ্ধা তারা এসেছেন কলকাতা ইতিমধ্যেই গতকাল, এবং তারা তাদের পরিবারদের নিয়ে এসেছেন। সংখ্যাটা খুবই অল্প, কিন্তু তার সত্ত্বেও তারা এবারেও এসেছেন, এবং এই উদযাপনের জন্য ভারতীয় সেনা, ইস্টার্ন কমান্ড, ফোর্ট উইলিয়াম তাদের তরফ থেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং জানাবেন। এরপরে অবশ্যই তাদেরকে সেই শ্রদ্ধার্ঘ্য জানানো এবং অন্যান্য এই যে আমরা দেখতে পাচ্ছি এই স্মারকে, শহীদ বেদিতে মাল্যদান করবেন এখানকার জিওসি, এবং আসবেন গভর্নর রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনিও আসবেন। এবং তারপর দুপুর 2টোর সময় যে মিলিটারি ট্যাটু বা যে সামরিক প্রদর্শন, সেটাও হবে। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তনয়, বেশ নজর রাখো, এবং তোমার মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে সেই সকল ছবিগুলো তুলে ধরছি। সাড়ম্বরে এই বিজয় দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য, আমাদের এই শহর কলকাতায়। সমস্ত ছবিগুলো আপনাদের সামনে আমরা দিনভর তুলে ধরবো, এবং অবশ্যই যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন, যাদের রক্তক্ষয়ী আন্দোলন শুধু নয়, লড়াই, সেই লড়াইটা সার্থক করা এবং তার নেপথ্যের কাহিনীগুলো কি রয়েছে, সমস্ত কিছু দিনভর রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।